এই যুবদল এই বিএনপির কারণে আমরা কষ্ট পাচ্ছি। কারণ দীর্ঘ 17 বছর বাংলাদেশকে একটি ভয়ের রাজত্ব কায়েম করেছিল এই খুনি হাসিনা। এই জনপদকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এই জনপদে খুনি হাসিনা আওয়ামী চক্র। এই সন্ত্রাসের হাত থেকে শত শত হাজার হাজার সহযোদ্ধার আত্মহত্যার বিনিময়ে আজকে বাংলাদেশকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য লড়াই অব্যাহত আছে, ভোটের অধিকারের জন্য লড়াই অব্যাহত আছে। সেই লড়াইতে আমাদের অনেক সহযোদ্ধা চোখ হারিয়েছেন, হাত পা ভেঙে পঙ্গু হয়েছেন। দীর্ঘ সময়টা যৌবনের সোনালী সময়গুলো আমরা কারাগারে কেটে দিয়েছি এই খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আজকে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আপনাকে আবার সেই দুঃশাসন দেখতে চান কিনা? আপনাকে আবার সেই দুঃশাসন দেখতে চান কিনা? আপনাকে দিনের ভোট রাতে দেখতে চান কিনা? যদি দিনের ভোট রাতে দেখতে না চান তাহলে আমাদেরকে সৎভাবে চলতে হবে, আমাদেরকে ন্যায় পথ অবলম্বন করতে হবে। আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে, কিন্তু কারো ব্যবসা বাণিজ্যে হস্তক্ষেপ করার অধিকার নাই। কারো অধিকারের উপর হস্তক্ষেপ করার অধিকার নাই, কারো উপর বল প্রয়োগ করার অধিকার নাই। আপনাকে শান্তিপূর্ণভাবে চলতে হবে। অন্যের অধিকারের উপর হস্তক্ষেপ করা যাবে না, অন্যের উপর বল প্রয়োগ করা যাবে না। জনগণের অসুবিধা হয় এমন কাজ করা যাবে না, জনগণ কষ্ট পায় এমন উচ্চ সুরে কথা বলা যাবে না। আপনাকে বুঝতে হবে যে আপনাকে অনেক বিনয়ী হতে হবে। কারণ মানুষ বিনয়ীকে, মানুষ সততাকে, মানুষ ভদ্রতাকে পছন্দ করে, যেটা থেকে শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হৃদয়ে ধারণ করেছিল। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ পরিচালনার সময় পেয়েছিলেন মাত্র 3 বছর। 78 থেকে 81 এই 3 বছরের মধ্যে উনি 50, 60, 40 বছরের সিনিয়র রাজনীতিবিদদেরকে হারিয়ে দিয়ে তিনি বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন। এই খুনি হাসিনা মাফিয়া সরকার বইয়ের পাতা থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছিলেন, জিয়াউর রহমানের নামের পরে বীর উত্তম খেতাব কেড়ে নিয়েছিলেন, কিন্তু মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিতে পারেন নাই, খেতাব কেড়ে নিতে পারেন না। এই খুনি হাসিনা আদর্শ তরুণী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ 6 বছর কারাগারে রেখেছিলেন। আমি বললাম যে তিনি সাবেক প্রধানমন্ত্রী নাই বললাম, কিন্তু তিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি বাংলাদেশের একজন সিটিজেন নাগরিক হিসেবে তার চিকিৎসার অধিকার ছিল। সেই চিকিৎসার অধিকার থেকে বেগম খালেদা জিয়াকে বঞ্চিত করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি, তারেক রহমানের শৈশবের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়া তারেক রহমানদেরকে উচ্ছেদ করা হয়েছিল অন্যায়ভাবে। আজকে আল্লাহর গজব দেখেন, এই বাংলাদেশের জনগণ আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে, তিনি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। এটাই আল্লাহর লীলা খেলা, এটাই আল্লাহর লীলা খেলা। তাই আপনাদেরকে বলবো, বাড়াবাড়ি করা যাবে না। জনগণ আমাদেরকে ভালোবাসে, জনগণ উদ্গ্রীব হয়ে বসে আসছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সেই ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। কারণ এখানে দেশে বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। 71-এর পরাজিত শক্তি যেভাবে এই 75-এর পরাজিত, 24-এর পরাজিত শক্তির সাথে এক হয়ে গেছে, সে কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। তারেক রহমানের নির্দেশনাগুলো অনুসরণ করলে আমরা সঠিক পথে থাকবো। প্রিয় নেত্রী আদর্শের জন্য চিকিৎসার জন্য আজকে লন্ডনে আছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, ফরিয়াদ করব, আপনাদের কাছে দোয়া চাবো। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা পান করে দোয়া করুন, তিনি যেন দেশে ফিরে এসে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে, বাংলাদেশের মানুষের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন। সেই জন্য সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করি। সাথে সাথে আপনাদেরকে বলতে চাই, পাড়া মহল্লায় সতর্ক থাকতে হবে। এই পরাজিত শক্তিরা মাথা ছেড়ে ওঠার চেষ্টা করছে। আজকে থেকে নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি তারা ভোটার হতে পারবে, এবং তার পূর্বে যাদের জন্ম তারাও ভোটার হতে পারবে। এই বিষয়টি সবাই গুরুত্ব সহকারে দেখবেন। যারা ভোটার হন নাই তারা যার এলাকায়, স্ব এলাকায় যেখানে ভোটার প্রক্রিয়া চলছে সেখানে গিয়ে আপনারা যারা নেতৃস্থানীয় আছেন তারা আমাদের তরুণ নতুন যারা ভোটার প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদেরকে ভোটার করে নেবেন। কারণ আমরা ভোটের লড়াইয়ের মাধ্যমে জিততে চাই। আমরা দিনের ভোট রাতে করে জিততে চাই না, আমরা ব্যালট বাক্স চিন্তাই করে জিততে চাই না। আমরা জনগণের প্রতি আস্থা বিশ্বাস আছে বিদায় আমরা বলি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দিবে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে।
অন্যদিকে দেখেন এই খুনি হাসিনা কথায় কথা বলতেন দীর্ঘ 17 বছর আগে উন্নয়ন পরে গণতন্ত্র। আজকে একটা গোষ্ঠী তাদের সাথে তাল মিলিয়ে তাদের সাথে সুর মিলিয়ে তারাও বলে আগে সংস্কার পরে নাকি গণতন্ত্র। সংস্কার করার অধিকার আপনাকে কে দিল? বাংলাদেশ পরিচালিত হয় জনগণের ম্যান্ডেটের উপর, জনগণের ইচ্ছার উপর। আর যদি জনগণের ইচ্ছার উপর বাংলাদেশ পরিচালিত হয় তাহলে আপনাকে ম্যান্ডেট দিতে হবে জনগণের ভোটের মাধ্যমে। জনগণ যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে, পার্লামেন্টে পাঠাবে, তারা সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখবে, তারা উন্নয়ন অব্যাহত রাখবে, তারা রাষ্ট্রের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত প্রয়োজন সেটাই নিবে, কারণ জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে সেই অধিকার দিয়েছে। আজকে অনির্বাচিত যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা হয়তো রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করে রাষ্ট্র ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছেন। যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা বলবো আপনারা একই সূত্রে কথা, আপনারা খুনি হাসিনার পেটাত্তা। আপনার বিরুদ্ধে লড়াই করতে আমরা বিলম্ব করব না, আমরা দ্বিধাবোধ করব না। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান যখন নির্দেশ দিবেন তখন আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তাই জাতীয়তাবাদী যুবদল এখানে আমরা অনেক নতুন তরুণ কর্মীদেরকে দেখতে পাচ্ছি। নতুনরা আসবে, তরুণরা আসবে, এটাই স্বাভাবিক। আমি আজকে আসি, কালকে থাকবো না। অনেক সহযোদ্ধায় যুবদল ছেড়ে, এই যে আমাদের রফিক ভাই, হানিফ ভাই আজকে যুবদল ছেড়ে বিএনপিতে গিয়েছেন, এটাই স্বাভাবিক, এটাই হবে। নতুনদেরকে জায়গা দিতে হবে, কিন্তু নতুন যারা আসবেন তাদেরকে সংগঠনের নিয়ম মেনে চলতে হবে, সংগঠনের শৃঙ্খলা মেনে চলতে হবে। তাহলে আপনি সংগঠনের ভালো পদে অধিষ্ঠিত হতে পারবেন, অন্যথায় না। অন্যথায় আপনি সংগঠন করার অধিকার রাখবেন না, সংগঠন আপনাকে ধারণ করবে না, সংগঠন আপনাকে পদায়িত করবে না। সংগঠন করতে হলে সংগঠনের শৃঙ্খলা মানতে হবে, শহীদ জিয়ার আদর্শ কি জানতে হবে। শহীদ জিয়ার 19 দফা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশের সময়জীবী 31 দফা আপনাকে জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আমরা কারা, আমরা কি জন্য লড়াই করে যাচ্ছি, কি কারণ আমাদের নিজের ব্যক্তিগত কাজগুলো রেখে কেন আমরা আপনাদের সামনে কথা বলতেছি। কারণ এই দেশটাকে আমরা ভালোবাসি, এই দেশটাকে আমরা ভালো রাখতে চাই, জনগণের পাশে থাকতে চাই, জনগণের পাশে রাখতে চাই। তাই জনগণকে যদি আপনি ভালোবাসতে পারেন, জনগণের পাশে যদি চলতে পারেন, তাহলে আপনি এই দল করবেন। বিএনপির নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জনগণের নেতা জনাব তারেক রহমানকে জানতে হবে, বুঝতে হবে, তারেক রহমানের বক্তব্যগুলো শুনতে হবে। তারেক রহমান কি বলতে চাচ্ছেন, তিনি কেন আরাম আয়েশী জীবন বিসর্জন দিয়ে তিনি কেন সার্বক্ষণিক এই দেশ নিয়ে চিন্তা করতেছেন। কারণ বিএনপি নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার অভিভাবক, সাংগঠনিক অভিভাবক, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় জননেতা জনাব তারেক রহমান, তিনি তার বক্তব্যে বলেছেন সবার আগে বাংলাদেশ, এখানে কোনো আপোষ নাই, সবার আগে বাংলাদেশ, বাংলাদেশকে সবার আগে সবার ঊর্ধ্বে রাখতে হবে। এই বাংলাদেশকে ভালোবেসে তিনি, কারণ তারেক রহমানের রক্তের মধ্যে প্রবাহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত, তারেক রহমানের শরীরের মধ্যে প্রবাহমান বেগম খালেদা জিয়ার রক্ত। এই বেগম খালেদা জিয়া, এই শহীদ জিয়াউর রহমান, আদর্শজনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় বাকশাল থেকে বাংলাদেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। প্রিয় নেত্রী, আদর্শের জননী বেগম খালেদা জিয়া 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে স্বৈরাচারের দুঃশাসন থেকে বাংলাদেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আর স্বৈরাচারের ধ্বংসস্তূপের উপর তিনি গণতন্ত্রের পতাকা উড়িয়েছিলেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। সে কারণে তার প্রমাণ জনগণকে ভালোবাসেন। কারণ স্বৈর শাসকের ঘর থেকে স্বৈর শাসকের জন্ম হয়, আর গণতন্ত্রের ভিতর থেকে গণতন্ত্রের জন্ম হয়। এই স্বৈর শাসক, এই শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, শেখ মুজিবের ঘর থেকে জন্ম হয়েছে আরেক বাকশালী কন্যা, বাংলাদেশের দুঃশাসক মাফিয়া খুনি হাসিনার জন্ম হয়েছিল। সকল দলকে গ্রেপ্তার করে জেলে বলিয়েছিল। সে ভাবছিল সবাইকে কারাগারের পিটিয়ে রাখার পর হয়তো শেষ রক্ষা হবে, কিন্তু শেষ রক্ষা হয় না। বক্তব্যের শেষ প্রান্তে শুধু একটা কথা বলবো, কিছু লোক নিজেদেরকে জনপ্রিয় ভাবেন, ভালো ভালো কথা বলেন, তরুণ সমাজও শুনেন, কিন্তু খোলসটা আড়ালে রাখেন। ইসলামের কথা বলে, ইসলামকে পুঁজি করে মানুষের ইমোশনটাকে গ্রহণ করার চেষ্টা করে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ইসলামে কোনো অহংকার নাই, অহংকার করে কথা বলবেন না। 17-18 জেলা থেকে লোক এনে বিশাল সমাগম করে ওয়াজ মাহফিল করে নিজেদেরকে জাহির করার চেষ্টা করেন। আপনি একবারও কি আপনাকে নিয়ে চিন্তা করেছেন? আপনার গাড়ি যখন আসে শত শত মোটরসাইকেল আপনার সাথে শোডাউন করে, আপনি মাথায় যে টুপিটা পরেন সেই টুপিটার দাম 40 থেকে 45 হাজার টাকা মখমলের টুপি। আপনি যে গাড়িটা ব্যবহার করেন সেই গাড়িটার দাম 2.5 কোটি, 3 কোটি, 4 কোটি টাকা দামের গাড়ি। আপনি কি একবারও জানতে চেষ্টা করেছেন আপনার ওয়াজ মাহফিলে যারা আসে তারা ওই দুপুরবেলা খেয়েছে কিনা? রাত্রে যখন ঘুমাতে যান তখন কি জানতে চেষ্টা করেছেন আপনার প্রতিবেশী না খেয়ে ঘুমিয়ে আছে কিনা? কারণ ইসলাম জাহানের প্রিয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায়, গভীর বেলায় বের হতেন, তার কোন প্রজা কোনো না খেয়ে ঘুমিয়ে আছে কিনা।
আপনারা অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কিন্তু একদিনের জন্য কারাগারে যাওয়ার সাহস করেন নাই, দেশ ছেড়ে চলে গিয়েছিলেন হামকিদুমকির পরে। আল্লামা রফিকুল ইসলাম মাদানী গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। জুনায়েদ বাবুনগরী গ্রেপ্তার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। আদনান গ্রেপ্তার হয়েছিলেন, নির্যাতনের শিকার হয়েছিলেন। মাওলানা মামিনুল হক নির্যাতনের শিকার হয়েছিলেন, পঙ্গুত্ব করে দেওয়া হয়েছিল, কিন্তু এই খুনি হাসিনার কাছে আপোষ করেন নাই, আত্মসমর্পণ করেন না। আর যারা বড় বড় কথা বলেন, হাত পাকা আর পাল্লা নিয়ে কথা বলেন, তারা কিন্তু একজন গ্রেপ্তার হন নাই, দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। আমাদের রক্তের উপর সহযোদ্ধার আত্মহত্যার বিনিময়ে দেশ যখন মুক্ত হলো, তখন বাংলাদেশে ফিরে এসে বড় বড় বয়ান দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন। যখন দুঃসময় ছিল, যখন স্বৈর শাসকের বিরুদ্ধে লাশ পথে লড়াই করেছি, গুলির মুখে লড়াই করেছি, তখন আপনি কোথায় ছিলেন? আপনার বয়ান কোথায় ছিল? কথাগুলো বললে তখন আমাদের বিরুদ্ধে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম অপপ্রচার চালান, কিন্তু এগুলাতে তো আমরা থেমে যাব না, আমরা থেমে থাকবো না। আপনারা যদি বেশি কথা বলেন, আপনাদের অপকর্মগুলো প্রকাশ করা হবে। কারণ কারো দিলে পাকিস্তান, কারো দিলে হিন্দুস্তান, আমাদের হলো বাংলাদেশ, হলো আমাদের জন্মস্থান, আপনাদের না। এটা আমাদের জন্মস্থান। আপনাদের দিলের মধ্যে পাকিস্তান আছে, কারো দিলের মধ্যে হিন্দুস্তান আছে, আমরা ওইগুলো ধারণ করি না, আমরা শুধু বাংলাদেশকে ধারণ করি, এর বাইরে আমাদের কোনো ঠিকানা নাই। আদর্শের জননী বেগম খালেদা জিয়া বলে দিয়েছিল, বিদেশে আমার বন্ধু আছে পাবনায়, বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। সেজন্য তিনি আমাদেরকে রেখে বাংলাদেশ ছেড়ে চলে যান না। আর এই খুনি হাসিনা, তার চালা চামুন্ডা, তার এই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ, সবাইকে রেখে গোপনে নিজের জীবন রক্ষার্থে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে, একবারও ওদের কথা চিন্তা করে না। তাই আওয়ামী লীগাররা যে যেখানে আছে, আপনাদেরকে বলবো, ওই নেত্রীর পিছনে রাজনীতি করা যায় না, ওই নেত্রীকে থুতু মারা যায় যে নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যায়। আমাদের নেত্রী আমাদেরকে রেখে পালিয়ে যায় না। আমার আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 71 সালে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় না। এই খুনি হাসিনা পতনের 2-3 দিন আগে কি বলেছিল? শেখের বেটি নাকি পালায় না। কে পালিয়ে গেল? একজন জারস, একজন বোরচোর, একজন মাফিয়া বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল, যে আর বাংলাদেশে আসার কোনো অধিকার রাখে না, আর কখনো তাকে ফিরে আসতে দেওয়া হবে না। তুমি যদি ফিরে আসার চেষ্টা করো, 100 বার তোমার লাশকেও ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, থুতু নিক্ষেপ করা হবে, জুতা নিক্ষেপ করা হবে। যেভাবে বাংলাদেশের বীর শ্রেষ্ঠ সন্তান 75-এর নায়কদের লাশে কাপিনে তুমি জুতা নিক্ষেপ করিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ দিয়ে, সেভাবে তোমার লাশেও সেই জুতা নিক্ষেপ করা হবে। চিন্তা করো, বাংলাদেশে আর বাকি না। তোমার কুকুরা তোমাকে বাংলাদেশে ঠেলে দিতে পারবে, এদেশের জনগণ তোমাকে গ্রহণ করবে না। পরিশেষে আবারও আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আজকে যেভাবে আপনারা সুশৃঙ্খল ভাবে এখানে বসে আছেন, মুগ্ধ হলাম, ভালো লাগলো, জানলাম, বুঝলাম এখানে সংগঠনের পরিচর্যা আছে, সাংগঠনিক সিস্টেম আছে, সেজন্য আপনাদের মধ্যে শৃঙ্খলা দেখেছি। এই শৃঙ্খলা ঐক্যের মাধ্যমে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। সকল অপশক্তিকে প্রতিরোধ করে ধানের শীষের বিজয়কে অব্যাহত রাখতে হবে। যারা নির্বাচন নিয়ে টাল বাহানা করে, তাদেরকে নির্বাচন অবশ্যই দিতে হবে। আর নির্বাচন আসতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে বিএনপি থেকে নমিনেশন দিবেন, আমরা তার পিছিয়ে একসাথে সবাই এক হয়ে কাজ করে তার বিজয়কে নিশ্চিত করব। আর এই বিজয় সব জায়গায় ধানের শীষের বিজয় হবে, যে নেই তারা নির্বাচন নিয়ে টাল বাহানা করতেছে। সেজন্য বলবো, আমাদের ঐক্য থাকলে পাড়া মহল্লায় আমরা যেভাবে সংগ্রাম, যেভাবে কর্মসূচি পালন করতেছি, এভাবে নির্বাচন দিতে বাধ্য হবে। অনেকে বয়ে কর্মসূচি ওয়ার্ড পর্যায়ে করেন না, কেন? এই কথাটা বলছি, কোট করবে না, সেটা হলো যে হয়তো ভাবে বিশৃঙ্খলা হবে, কিন্তু জাতীয়তাবাদী যুবদল এত সুশৃঙ্খল, রবিউল ইসলাম নয়ন, এম.এ. গাফফার, ইকবাল হোসেন বাবলু, মুকিত হোসেন, শাহজাহানের নেতৃত্বে এত সুশৃঙ্খল, কোথাও বিন্দু মাত্র বিশৃঙ্খলা হয় নাই, অদূর ভবিষ্যতে হবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আজকের এই কর্মী সভার প্রধান বক্তা, সাবেক সফল ছাত্র নেতা, জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক, সফল ছাত্র নেতা, যিনি রাজপথে লড়াই করে
আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণকে ঐক্যবদ্ধ রেখে সুসংগঠিত করে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। যে আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছিল, সেই পতন নিশ্চিত করে বিজয় নিয়ে গড়ে তুলেছিলেন প্রিয় সহযোদ্ধা জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল ছাত্রনেতা, যিনি আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখে ঢাকা মহানগর দক্ষিণকে ঐক্যবদ্ধ রেখেছিলেন প্রিয় সহযোদ্ধা জনাব এম এ গাপ্পার। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, মতিন থানা যুবদলের সাবেক সফল সভাপতি, যিনি একাধারে অনেক গুণে গুণান্বিত, তিনি কবি, তিনি গায়ক, প্রিয় যুবনেতা জনাব ইকবাল হোসেন বাবলু। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, সাবেক সফল ছাত্রনেতা, আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সফল সভাপতি জনাব মুকিত হুসাইন এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান চৌধুরী। এখানে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভায় উপস্থিত হয়ে কর্মী সভাকে প্রাণোজ্জ্বল এবং উৎসাহিত করেছেন প্রিয় বড় ভাই ডেমরা থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব হাসিম ভাই। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ডেমরা থানার সাবেক সফল সভাপতি জনাব রফিক ভাই এবং সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব হানিফ ভাই। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ এবং ডেমরা থানা যুবদলের সিনিয়র যে কজন নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আজকের এই কর্মী সভা সফল হতে যাচ্ছে। প্রিয় সহযোদ্ধা ডাক্তার রফিক, প্রিয় সহযোদ্ধা ডেমরা থানা ছাত্র দলের সাবেক সফল সভাপতি আজিজ, প্রিয় সহযোদ্ধা আব্দুল সাত্তার, প্রিয় সহযোদ্ধা হাবিব, মনির মুন্সি এবং ছাত্র দলের শাওন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং ছাত্র দলের রুবেল আহমেদ রানা সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং যারা আমাদের সাথে থেকে অক্লান্ত পরিশ্রম করে এই কর্মসূচিগুলোকে, এই প্রোগ্রামগুলোকে ধারণ করছেন এবং প্রচার করতেছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মেধাবী এবং বিশ্বস্ত নেতৃবৃন্দ আপনাদেরকে নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্যে একটা জিনিস আসছে, আমাদেরকে কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না। সবাই বক্তব্যের মধ্যে আজকে একটা জিনিস প্রতীয়মান হয়েছে যে শহীদ জিয়ার আদর্শকে জনগণের মাঝে আবার তুলে ধরতে হবে। কেন? জাতি যখন কোনো বিপদগ্রস্ত হয়, বাংলাদেশের মানুষ যখন বাংলার আকাশে যখন কালো মেঘের ঘনঘটা থেকে তখনই শহীদ জিয়াকে স্মরণ করে, কারণ তিনি মহান স্বাধীনতার ঘোষক, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান নাই, যিনি বড় বড় কথা বলে রণাঙ্গন থেকে পালিয়ে যান নাই। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন অখ্যাত, কেউ তাকে চিনতেন না। যারা স্বাধীনতার কথা বলেছিলেন, যারা গণতন্ত্রের কথা বলেছিলেন, যারা মৌলিক অধিকারের কথা বলে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, যখন 25শে মার্চ কালো রাত্রে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপরে ঝাঁপিয়ে পড়লো, ঘুমন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদেরকে হত্যা করলো, যারা নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেলেন, কলকাতায় গিয়ে আরাম আয়েশে জীবন যাপন করলেন তৎসময়ের আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে যে লোকটি বড় বড় কথা বলছেন, স্বাধীনতার কথা বলতেন, তৎসময় সেই শেখ মুজিব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে প্লেনে উড়ে পাকিস্তান চলে গেলেন। বাংলাদেশের জনগণ দিশেহারা, ছাত্ররা দিশেহারা, কোথায় যাবে, কার আশ্রয় নেবে, কি করবে, কি করণীয়। তৎসময় 26 মার্চ বাংলাদেশের কালুরঘাটের বেতারকন্যা থেকে বেশি আসলো, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। তিনি স্বাধীনতা ঘোষণা করে শুধু রণাঙ্গন থেকে স্বাধীনতা ঘোষণা করে তিনি ফিরে যান নাই, সাথে সাথে তিনি অস্ত্র হাতে লড়াই করে এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করলেন। এই জন্যই বাংলার আকাশে যখন কালো মেঘের ঘনঘটা ঘটে, বাংলাদেশের মানচিত্রের দিকে কারো রক্তচক্ষু যখন দেখা যায়, কেউ আমার মানচিত্রে যখন থাপা দিয়ে শকুনের মতো তাকিয়ে থাকে, তখনই জিয়া রহমানকে স্মরণ করতে হয়, কারণ তিনি বাংলাদেশকে নিরাপদ করেছিলেন, বাংলাদেশকে উদ্ধার করেছিলেন, তিনি জাতিকে স্বাধীন একটি ভূখণ্ড উপহার দিয়েছিলেন। তাই আজকে আপনাদেরকে বলতে চাই, ইতিহাস থেকে জেনে নেবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন ভারতে আমন্ত্রণ জানালো, জিয়া
রহমান যখন ভারতে প্রথম বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে ভারত সফর করলেন, তৎসময়ের ভারতের পররাষ্ট্রমন্ত্রী জিয়া রহমান করলেন, ইউ আর পার্ট অফ ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। তুমি বাংলাদেশের স্বাধীনতার অংশ হয়ে গেছো, বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেছো। আর জিয়া রহমানকে তখন বলেছিলেন তালপট্টি তোমাকে ছেড়ে দিতে হবে। জিয়া রহমান বলছিলেন 1 ইঞ্চি জায়গাও ছেড়ে দেব না। তখন ইন্দিরা গান্ধী রাগান্বিত হয়ে তার গোয়েন্দা সংস্থাকে বলেছিলেন এক মেজর চোপড়া মুঝে আখি রাঙিয়ে, মানে বাংলাদেশের একজন মেজর আমাকে চোখ রাঙিয়ে গেল। আমরা তার আদর্শের সৈনিক। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চোখে চোখ রেখে কথা বলেছিল আমার আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বলেছিলেন তালপট্টি আমার, তালপট্টি আমার, তালপট্টি আমার, 1 ইঞ্চি ভূখণ্ড তোমাকে দেওয়া হবে না। দেশে ফিরে এসে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন তালপট্টিতে যদি কোনো ভারতীয় সামরিক যান আসার চেষ্টা করে, ভারতীয় নৌবাহিনীর যান আসার চেষ্টা করে বঙ্গোপসাগরে তাদেরকে ধ্বংস করে দিতে হবে। জিয়া রহমানের সেই ঘোষণার কারণে তালপট্টি তখন তারা সাহস পায় না। জিয়া রহমানের 3 বছরের শাসনামলে সীমান্তে একটি হত্যাকাণ্ড ঘটনায় জিয়া রহমান নির্দেশ দিয়েছিলেন সীমান্তে একটা গুলি চললে সাথে সাথে কাউন্টার গুলি করতে হবে, কোনো আদেশের অপেক্ষা করা যাবে না। আমি অনেক ছোট ছিলাম, 92 সালে আমি সিলেটের তামাবিল বর্ডারে গিয়েছিলাম। সেখানে একটা জায়গা আছে নো ম্যানস ল্যান্ড, যেখানে কোনো মানুষ যেতে পারবে না। এই নো ম্যানস ল্যান্ডের অর্থ হলো ভারতও আসতে পারবে না, বাংলাদেশও যেতে পারবে না। ওই সময় ওইখানকার একজন মেজর আমার বড় ভাইয়ের সাথে গল্প করছিলেন, বলছিলেন যে এখন আমাদেরকে অনুমতি নিতে হয়, কিন্তু জিয়া রহমানের সময় কোনো অনুমতির অপেক্ষা ছিল না। জিয়া রহমানের নির্দেশ ছিল ভারত বিএসএফ যদি সীমান্তে হাঁটাহাঁটি করে তখন গুলি করতে হবে। আর বাংলাদেশের বিডিআরকে তারা তখন জমের মতো ভয় পেত। আর দীর্ঘ 17 বছর এই পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশের বিডিআরের মনোবল ভেঙে দেওয়া হলো, বাংলাদেশকে বিডিআরকে বিড়ালে পরিণত করা হলো। আর আমি তাই বলতে চাই, শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা বেঁচে থাকতে বাংলাদেশ কখনো অনিরাপদ হবে না। আজকে যারা বলে বাংলাদেশকে 1 ঘন্টা 2 ঘন্টায় দখল করবে, আসল দখল করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা এখনো বেঁচে আছে, তারা মরে যায় না। আমরা অস্ত্র হাতে যুদ্ধ করতে আমরা ভুলে যাব না। কারণ প্রিয় নেতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 71-এ রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। যুদ্ধের পর তিনি ব্যারাকে ফিরে গিয়েছিলেন। যারা যুদ্ধের আগে দেশ স্বাধীনতার আগে বলেছিল গণতন্ত্রের কথা, তারা গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিলেন। যারা স্বাধীনতা, মৌলিক অধিকার, ভোটের অধিকারের কথা বলছিলেন, তারা ভোটের অধিকার কেড়ে নিলেন, একদলীয় বাকশাল কায়েম করলেন, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করলেন। এর মধ্যে স্বাধীনতাকামী জনগণের মনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলো, সঞ্চার হলো। তারা লুটপাট শুরু করলো, ব্যাংক ডাকাতি শুরু করলো, মানুষকে হত্যা করলো। আর তৎসময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেন কোথায় সিরাজ শিকদার? প্রথম গুপ্ত হত্যা বাংলাদেশের সিরাজ শিকদার, এই শেখ মুজিবের হাত ধরে। আর এই শেখ মুজিবের কন্যা যিনি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছেন, দীর্ঘ 17 বছর লুটপাট করে এই মাফিয়া প্রধানমন্ত্রী বাংলাদেশে তখন গুমের স্বর্গরাজ্য কায়েম করলেন, গুপ্ত হত্যা, খুন, রাহাজানি, ক্রস ফায়ারের স্বর্গরাজ্য কায়েম করলেন। আজকে আমরা বলতে চাই বাংলাদেশ জনগণ এখন সচেতন। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যবদ্ধ। কারণ তারেক রহমান, খালেদা জিয়া এক সুরে বলেছেন সবার আগে বাংলাদেশ সাথে কোনো আপোষ নয়। এই ভারতে শেখ হাসিনার নেতৃত্বে ভারতীয় বাহিনী বাংলাদেশে এসে ফিল্ডখানায় আমাদের 24 অফিসারদেরকে হত্যা করেছে, আমরা সেটা ভুলে যাই না, সেটা আমরা ভুলে যাব না। বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দিতে হবে। জিয়া রহমান যতক্ষণ বাংলাদেশে ছিলেন, তিনি জীবিত ছিলেন, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে তাকানোর কোনো সাহস পায় নাই ভারত। আজকে বলবো জিয়া রহমান না থাকলেও জিয়া রহমান আদর্শের সৈনিকের আছে, তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া আছে, তার যোগ্য উত্তরসূরি তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান আছে। খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ থাকবে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যের কোনো বিকল্প নয়। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো বহিঃশক্তি আমাদেরকে আক্রমণ করতে পারবে না। কারণ আমরা শহীদ জিয়ার আদর্শ সৈনিক। বারবার এই কথাটা বলার কারণটা হলো শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে। গতকাল প্রিয় নেতা আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিনের আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছে, তখনই আমি বুঝতে পারবো আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। শহীদ জিয়ার আদর্শগুলোকে অনুসরণ করতে হবে। শহীদ জিয়া
অত্যন্ত স্বল্পপুঁজি ছিলেন, মৃত ব্যয়ী ছিলেন। তার দুটি মাত্র পোশাক ছিল, একটি মাত্র ব্লেজার ছিলেন। শুনলে অবাক হয়ে যাবেন, একজন 92 বয়স্ক একজন বগুড়া সার্কিট হাউসের একজন স্টাফ বলেছিলেন যে আমি যখন জিয়াউর রহমানের সেরা স্যান্ডেল সিলাই করতে নিয়ে যাচ্ছিলাম, তখন আমাকে ওই সার্কিট হাউসের রক্ষীরা থামালো, এই তুমি কি চুরি করে নিয়ে যাচ্ছ প্রেসিডেন্টের পক্ষ থেকে। তখন পেপারে মোড়ানো ছিল তার স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছিল। তখন তিনি বলছিলেন প্রেসিডেন্টের স্যান্ডেল ছিঁড়ে গেছে। তারা অবাক হয়ে গেছে, বাংলাদেশে একজন প্রেসিডেন্টের স্যান্ডেল ছিঁড়ে গেছে, ভোরবেলা মসজিদের কাছে নিয়ে যাচ্ছে সেলাই করার জন্য। তিনি ছিলেন জিয়াউর রহমান, আর তার আদর্শের সৈনিক আমরা। তাহলে শহীদ জিয়ার আদর্শকে ধারণ করতে হবে। শহীদ জিয়ার যে যারা শত্রু, এই আওয়ামী লীগ, তারাও শহীদ জিয়ার সততা নিয়ে